একটু তাড়াতাড়ি করো তোমরা। সূর্য ডোবার আগে খাবারটা খেয়ে নাও সব তোমরা, পরে আর খেতে পারবে না যে। চলো চলো হ্যাঁ মা, আসছি। আসো। এই নে। থ্যাংক ইউ। ঠিক করে খেয়ে নে রবিনা, না হলে চাঁদ ওঠার আগে খাবার তো দূরে থাক, জলটুকু পর্যন্ত খেতে পারবি না। প্রথম করবা চাঁদ তো একটু কষ্ট তো হবেই, বাট ডোন্ট ওয়ারি, আমরা সবাই আছি, সময় এমনি কেটে যাবে। থ্যাংক ইউ কিরণদি। আরে হ্যাঁ, হোটেলে আজকে সন্ধে 6টায় টেবিল বুক করা আছে, ভুলো না, সবাই ঠিক সময় পৌঁছে যেও, ঠিক আছে? ঠিক আছে। আর শোনো কিরণ, উদয় চাঁদ ওঠার আগে সন্ধ্যের আগেই ফিরে আসবে তো? হ্যাঁ আন্টি, ওর ফ্লাইট বিকেল 5:30টায় ছাড়বে, 7টার মধ্যে চণ্ডীগড় ল্যান্ড করবে। যাক তাহলে ঠিক আছে। বেঁচে থাকো বাবা, ঠিক করে খেয়ে নে মা। হ্যাঁ মা। হ্যাঁ স্যার, হয়ে যাবে। ইয়েস স্যার, অলরেডি বুকড আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। বারবার আকাশ দেখলেও চাঁদকে মোটেও দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাস ফেল, তোর পালা এবার, ওয়েট করছি তোর জন্য। এবারেও আমি জিতবো। ও গড, কিরণদি, মনে হয় তোমার হাতে কোনো জাদু আছে। তুমি তো হাতে সবকিছুই পেয়ে যাচ্ছ। লাকি হাত আমার। গেমটা কিছু অন্য মানে তুই চিটিং করছিস না তো? সঙ্গীতা তুইও না, সব সময় আমাকে সন্দেহ করে। তোমরা আবার শুরু করে দিলে খেলা তো। চলো আমরা আবার নেক্সট রাউন্ড খেলি। হ্যাঁ, এইবার ডিল করার আগে তাস চেক করে নাও, না হলে আবার বলবে আমি চিটিং করছি। আরে ছাড় না ইয়ার, তুইও না সব কথা সিরিয়াসলি নিয়ে নিস। চিটিংই করছে, না হলে এই কথাটাকে কেন এত সিরিয়াসলি নিল? কাম অন কিরণদি, ও মজা করছে, তুমি রেগে যেও না প্লিজ। স্মাইল। আরে হাই উদয়, কোথায় তুমি? হ্যাঁ, চণ্ডীগড় পৌঁছে গেছি, এইমাত্র এয়ারপোর্ট থেকে বেরোলাম। তুমি কোথায় আছো? হোটেল স্মরণে। ওকে ঠিক আছে, আমি 15-20 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাচ্ছি। তোমাকে ওখান থেকে তুলে নিচ্ছি, তারপর বাড়ি ফিরবো। নিচে এসে আমাকে কল করবে, ঠিক আছে? ওকে, বাই। বাই। হ্যাঁ চিটার। সরি। মনে হচ্ছে এবারও সব টেক্কা আপনার কাছে এসেছে। কি বললো উদয়দা, জানলি না কোন তাস খেলবি? 4টে টেক্কা পাঠিয়েছে ও মেসেজ করে। এ নাও। আরে তাড়াতাড়ি করুন, আপনার তো জানাই আছে কখন কোন তাস ফেলবেন। আরে এই আবার কি নতুন খেলা? কিরণদি, কি হয়েছে? আরে কিরণ, কিরণদি, কিরণ, কিরণদি, কিরণ, কিরণদি, রক্ত, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, কিরণদি, কি হয়েছে? কিরণদি, কিরণদি, কি হয়েছে? কিরণদি। করওয়া চৌথের রাত ছিল, ব্যাস কয়েক ঘন্টা পরেই চাঁদ দেখা যাওয়ার কথা। কিরণের স্বামী উদয়ের ওকে হোটেল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পিক আপ করার কথা ছিল। কিরণ ওর বন্ধুদের সঙ্গে হোটেলের ছাদে ছিল, হঠাৎ করেই ও টেবিলের উপর পড়ে যায় আর ওর মাথা থেকে রক্ত বেরোতে থাকে। কি হয়েছিল ওর সাথে আর কিভাবে হলো? কিরণ, স্যার, অ্যাম্বুলেন্স এসে গেছে। কিন্তু স্যার পুলিশ এখনো আসেনি, আমি তখনই ইনফর্ম করে দিয়েছিলাম। এরকম অবস্থায় ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, তাড়াতাড়ি করুন। হ্যালো উদয়দা,
আমি কিরণের বন্ধু শ্বেতা বলছি। হ্যাঁ শ্বেতা দেবী বলুন। ও দাদা, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। আমি তো ওখানেই যাচ্ছি কিরণের কাছে। ব্যাপারটা কি? ও দাদা, কিরণের কিছু হয়েছে। কি? আপনি বাস এখানে চলে আসুন। কি হয়েছে? স্যার, একজন লেডি সাডেনলি ইনজিওর্ড হয়ে গেছে। এখন এই অ্যাম্বুলেন্সে নিয়ে গেল? হ্যাঁ স্যার, উনি ওনার ফ্রেন্ডসদের সাথে টেরেসে কার্ডস খেলছিলেন এনাদের সাথে। কি হয়েছিল? জানি না স্যার, তাস খেলতে খেলতে হঠাৎ টেবিলে পড়ে গেল আর মাথা দিয়ে রক্ত পড়ছিল। উনি বেঁচে আছেন? জানি না স্যার, ওনাকে আমরা এমার্জেন্সির জন্য হসপিটালে পাঠিয়েছি। সিং, স্যার। তুমি ওপরে গিয়ে দেখো, আমি হসপিটাল যাচ্ছি। স্যার, আপনারা সবাই আমার সঙ্গে আসুন। ওনাকে হসপিটালে নিয়ে গেছে। কোন হসপিটালে? সিভিল হসপিটাল। স্যার, উনি ওখানেই বসেছিলেন আর আমরা তাস খেলতে খেলতে উনি হঠাৎই পড়ে গেলেন। আমরা ভাবলাম যে উনি মজা করছিলেন। আর হ্যাঁ, তারপর সঙ্গীতা দেখেছিল ওনার মাথা থেকে রক্ত পড়ছে। ও কি কোনো কিছুতে চোট পেয়েছিল? আমরা জানি না স্যার। স্যার, আমরা কিছু বুঝতে পারিনি যে ওনার কিছু হয়েছে। আচ্ছা, আপনারা এটা বলুন যে এই পার্টিটা আপনাদের প্রাইভেট পার্টি ছিল? হ্যাঁ স্যার। স্যার, আজকে করওয়া চৌথের রাত ছিল। শ্বেতালাল টেবিল বুক করেছিল, বাকি টেবিলসও বুক ছিল, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি। ইন্সপেক্টর, প্রথমে আমরা ভাবলাম যে হয়তো উনি কোনো মজা করছেন। তারপরে ভাবলাম হতে পারে হঠাৎ করে ওনার মাথায় ব্যথা করছে। তারপর আমি দেখলাম যে ওর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। কোথায় কিরণ? উনি ভেতরে। ইন্সপেক্টর, দরজাটা খুলুন, আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে চাই। উদয় বাবু, দরজাটা প্লিজ খুলুন। মিস্টার ওয়ালিয়া, এক মিনিট। দেখুন, ডাক্তাররা ভেতরে পরীক্ষা করছেন। কিন্তু এরকম হঠাৎ করে কি করে? দেখুন, শ্বেতা দেবী ফোন করার 10 মিনিট আগেও তো আমি সেটা কি হয়েছে ওর। আমরা সত্যি কিচ্ছু জানি না। ডাক্তারবাবু, আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে চাই, প্লিজ। আই এম সরি, সি ইজ নো মোর। ওকে এখানে মৃত অবস্থাতেই আনা হয়েছে। নিজেকে সামলান। ওনার গুলি লেগেছে। কি? শি ওয়াজ শট। মাথায় গুলির চিহ্ন আছে, গুলি মাথার ভেতরেই আছে। অপারেশন করার পরেই বেরোবে, তারপরেই পোস্টমর্টম। দরজাটা খুলুন, আমি আমার স্ত্রীর কাছে যাব। দরজাটা। মিস্টার ওয়ালিয়া, দেখুন, একটু ধৈর্য ধরুন। দেখুন, আপনার অবস্থাটা বুঝতে পারছি। দেখুন, আপনার স্ত্রী মারা গেছেন, ওনার গুলি লেগেছে। গুলি? হ্যাঁ। পোস্টমর্টমের পরেই আপনাকে বডি দেওয়া হবে। ও আমার স্ত্রী, আমাকে একবার ওকে দেখতে দিন। দেখুন মিস্টার ওয়ালিয়া, এটা পুলিশ কেস। আই এম ভেরি সরি। প্রথমে পোস্টমর্টমই হবে। হ্যাঁ, আপনারা ওইদিকে ভালো করে চেক করুন, কিছু যেন বাদ না যায়। সিং, শি ইজ ডেড। গুলি লেগেছে। গুলি লেগেছিল? কিরণ দিয়ার নেই রচনা। সিং, কেউ বাইরে থেকে গুলি কি করে মারবে? ভাবার মতো কথা তো এটাও স্যার।
কেউ কিরণকে এত কাছ থেকে গুলি করলো আর ওর বন্ধুরা জানতেও পারলো না। এদের মধ্যে কেউ নয় তো? নাটক করছে না তো? দেখে মনে হচ্ছে তো সবাই খুব টেনশনে আছে, সবাই ঘাবড়ে আছে। হতেই পারে। তুমি এক কাজ করো, কাল সকাল 7টায় সবাইকে ডেকে পাঠাও। ইয়েস স্যার। তুই তো কিরণের সঙ্গেই বসেছিলিস, ওর গুলি লাগলো, তুই কিছু বুঝতে পারলি না? সঙ্গীতা, তুমিও তোর পাশেই বসেছিলে না? তুমি কোনো কিছু বুঝতে পারোনি? সঞ্জীব বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। কিন্তু কিন্তু বাবা, এসব হলো কি করে? আমি কিচ্ছু জানি না রে সঞ্জীব, আমি বুঝতেই পারছি না যে আমি কি করব। তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে সঞ্জীব? সঞ্জীব কি হয়েছে? মাম্মি। কি হয়েছে আন্টি? মাম্মি আর নেই। কি করে হলো এসব? মাম্মিকে কেউ গুলি মেরে দিয়েছে। কে? কিচ্ছু জানি না আমি। কিরণ ওয়ালিয়াকে কে গুলি করেছিল? এটা কি করে সম্ভব যে ওর সাথে একই টেবিলে বসে থাকা 5 জন বন্ধু কিছু দেখেওনি, কিছু শোনেওনি, এমনকি ওরা এটাও বুঝতে পারেনি যে ওর গুলি লেগেছে? তাহলে এই গুলিটা আসলে কোন জায়গা থেকে চলল? সিং, এই হাইটটা প্রায় 6 থেকে 7 ফুট হবে। এরকম কি করে হতে পারে স্যার? বাইরে থেকে কেউ এমন টার্গেট করলো যে গুলি সোজাসুজি এসে ওনার মাথায় লাগলো। কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। রবিনা দেবী, আপনি একটু কিরণের জায়গায় বসবেন। এখন আপনারা বলুন, কাল রাতে ঠিক কি হয়েছিল? দেখুন, আমাদের এটা জানা জরুরি যে এক্স্যাক্টলি এসব হলো কি করে। তাস ভাগ করার দায়িত্ব কিরণের ছিল। আমাদের খেলার দ্বিতীয় রাউন্ড চলছিল। আরে তাড়াতাড়ি করুন, আপনার তো জানাই আছে কখন কোন তাস ফেলবেন। এইবার কিরণদির টার্ন ছিল। যখনই কিরণদি নিজের তাস নেওয়ার জন্য হাত বাড়ালো, ও হঠাৎ করে পড়ে গেল কিছুটা এইভাবে। স্যার, আমরা তো বুঝতেই পারিনি যে ওনার কি হয়েছে। তারপর সঙ্গীতা সবার প্রথমে ওনার মাথা থেকে রক্ত বেরোতে দেখে। একদম ঠিক ওইভাবেই পড়েছিল? হ্যাঁ স্যার। স্যার,
মনীষা কিরণের ওপর তাস খেলাকালীন চিটিং করার দোষ দিচ্ছিল। সঙ্গীতা, এটা তো তুইও বলেছিলি। হ্যাঁ, কিন্তু আমি তো তারপরে চুপ হয়ে গিয়েছিলাম। তুই তো এসব হওয়ার আগেও ওকে ব্লেম করছিলিস। ওটা তোর আগের কথা, আমি তো মজা করছিলাম। স্যার, মনীষার কিরণ তো গত 5-6 বছর ধরে ভালো বন্ধু, আর এদের মধ্যে তো মাঝে মধ্যে হাসিটা একটা হতো। স্যার, আমি তো মজা করছিলাম, আর ওনার সাথে সবাই মজা করে, কারণ উনি সব খেলাতেই জিতে যেতেন। হ্যাঁ স্যার, এসব হবার আগে ওনার ফোনে ওনার হাজবেন্ড উদয়বাবুর ফোন এসেছিল। হোল্ড, আপনি 1 মিনিটের জন্য কিরণের পজিশনে বসুন। স্যার, স্যার, হোটেলে আগত সমস্ত লোকেদের প্রপার চেকিং হয়। গান নিয়ে হোটেলে ঢোকা কমপ্লিটলি ইম্পসিবল স্যার। কিন্তু গুলি তো বাইরে থেকে আসেনি, কেউ নিশ্চয়ই গান নিয়ে ভেতরে এসেছিল। জানি না স্যার, কিন্তু এটা কি করে সম্ভব? কিন্তু এটাও কি করে সম্ভব যে গুলি চললো, উনি মরলেন, ওনার সাথে যে মহিলারা ছিলেন তারা বা হোটেলের কেউ গান শটের কোনো আওয়াজই শুনতে পেল না? জানি না স্যার, কিন্তু কেউ কিছু শোনেনি। টেরেস বুক ছিল স্যার, দুটো প্রাইভেট পার্টি ছিল। অন্য বুকিংটা 8টার পর ছিল, আর এদেরটা 6টার থেকে 7:30টার মধ্যে ছিল। এই বুকিংটা শ্বেতা ম্যাডাম করিয়েছিলেন স্যার। এই দুর্ঘটনা ঘটেছে 7:20 আশেপাশে। বুকিং টাইম শেষ হওয়ার 10 মিনিট আগে। ওদের সার্ভ কে করছিল? স্যার, হরনাম আর গোবিন্দ। স্যার, যখন ওরা এসেছিল ওখানেই ছিলাম। রবিনা, তুই ঠিক আছিস তো? দারুণ হলো বল সবকিছু। প্রথমে করবা চৌথ বলে কথা, সবকিছু ঠিকঠাক হতে হবে। হাই। ও থ্যাংক ইউ। ইয়েস ইয়েস স্যার, ওনাদের গতকাল করবা চৌথের পার্টি ছিল, তাই জন্য কিছু সার্ভ করতে হয়নি। কেউ কি গান নিয়ে ভেতরে এসেছিল? স্যার, জানি না। ঠিক আছে, জানতে পারলে আমাদের জানিও। সব মহিলাদের চেক করো, ওনাদের হাজবেন্ডদেরও, কাদের গান আছে, কি গান, বুলেট কি ইত্যাদি, লাইসেন্স সবকিছু দেখো। স্যার, স্যার এটা যখন হলো তখন ছাদে 6 জন মহিলা ছিল। কেউ কোনো গল্প বানাচ্ছে না তো? এখনই কিছু বলা মুশকিল। এটা কি কোনো গল্প বানানো হচ্ছিল? কেউ কিছু টের পেল না, অথচ গান কি করে ভিতরে এলো? কে ভিতরে আনলো? কে গুলি চালালো? আর এমন কোন পদ্ধতিতে চালালো যে কেউ জানতেও পারলো না? এসব কি হচ্ছে কি? আমি আমার স্ত্রীকে কেন মারবো? কি করে মারবো? আমি তো রাস্তায় ছিলাম, আর ওকেই তো আনতে যাচ্ছিলাম। স্যার, সব কজন মহিলার হাজবেন্ডদের কাছে গান রয়েছে, সাথে বুলেটও। আমি ওদের লাইসেন্স আর বুলেটসের বিল ট্যালি করেছি, সব ঠিকঠাক, কিছুই সন্দেহজনক নেই। কোথাও তো কিছু একটা হয়েছে। এসব কি হচ্ছেটা কি? একে তো আমার স্ত্রীকে আপনারা আমাকে দেখতেই দিলেন না, তার উপর আমাকে এমন প্রশ্ন করছেন যেন আমি অপরাধী। মিস্টার উদয়, এতটা রাগ দেখাবার প্রয়োজন নেই। আমরা মামলাটার গোড়ায় পৌঁছাতে চাইছি। সেদিন করোয়া চৌথ ছিল, মহিলাদের পার্টি ছিল। প্রথমত, আমি যদি চণ্ডীগড়ে সেদিন থাকতামও তবু সেদিন পার্টিতে যেতাম না। আর দ্বিতীয় কথা হলো যে গত পরশুদিন কাজের জন্য আমি লখনৌ চলে গেছিলাম, সারাদিন ওখানেই ছিলাম। আপনার কি লেদার এক্সপোর্টের ব্যবসা? হ্যাঁ। কালকে করবা চৌথ, আর আজকে তুমি শহরের বাইরে যাচ্ছ কি করে? আমি কাল সন্ধ্যের মধ্যে অবশ্যই ফিরে আসবো। আর দেখো, কাল সন্ধ্যের মধ্যে নিশ্চয়ই আমি পাল্টে যাব না? যাই হোক না কেন, কালকে চাঁদ ওঠার আগে তোমাকে আমি আমার সামনে দেখতে চাই। আরে ফিরবো বাবা, ফিরবো, অবশ্যই ফিরবো। কাল সন্ধ্যে 5:30টায় ফ্লাইট, 7টার সময় এখানে ল্যান্ড করে যাব। চাঁদ ওঠার আগে তোমার কাছে আমি পৌঁছে যাব। বাই। টেক কেয়ার। ওকে।
19 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। ও সবার সাথে ভালো ব্যবহার করত, কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, কোনোদিন ঝগড়াও করেনি। ওর কোনো শত্রু থাকতেই পারে না। ইয়েস ডক্টর মোহন। আমরা বুলেট বের করে দিয়েছি, কিন্তু আপনার যা সন্দেহ সেরকম কিছু পাইনি। তাহলে ব্যাপারটা কি? ইয়েস ডক্টর মোহন। আমরা গুলি বের করে দিয়েছি, কিন্তু আপনার যা সন্দেহ সেরকম কিছু পাইনি। তাহলে ব্যাপারটা কি? গুলি এখান দিয়ে ঢুকেছে। এই বুলেটটা কোনো পিস্তলের নয়, মনে হচ্ছে রাইফেলের। .315 রাইফেলের বুলেট। .315 রাইফেল। এটা কি করে সম্ভব যে এত বড় রাইফেল কেউ ভেতরে নিয়ে গেল আর কেউ দেখতেই পেল না? গুলি কোথাও বাইরে থেকে চলেছিল স্যার। যদি গুলি ক্লোজ রেঞ্জ থেকে চলতো তাহলে মাথাটা ফেটে টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু এখানে তো গুলিটা এসে মাথার মধ্যে গেঁথে গিয়েছিল, যেটাকে পরে বার করা হয়েছে। গুলিটা বেশ দূর থেকে চালানো হয়েছিল, আর তাই তার ফোর্সটা একেবারে কমে গিয়েছিল। ফেন্সিংয়ের চারিদিক চেক করে নিয়েছি স্যার, গুলি ছেদ করে ঢোকার কোনো চিহ্ন পাইনি। কিন্তু এটা কি করে সম্ভব যে গুলি মাথার উপরে লাগলো? গুলি এখান দিয়ে ঢুকেছে। মনে হচ্ছে যেন গুলিটা ওপর দিক থেকে নিচের দিকে এসেছিল। কিন্তু সেটা কি করে হয়? .315 রাইফেল যদি ফায়ার করা হয়, গুলিটা পুরো ফোর্সের সঙ্গে 900 থেকে 950 মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। তারপর গুলিটা আস্তে আস্তে তার ফোর্স হারাবে আর নিচের দিকে নেমে আসবে এই রকম ভাবে। যদি গুলিটা ঠিক এইভাবেই সোজা চালানো হয়ে থাকে তাহলে। কিন্তু এই কেসটার বেলায় গুলিটা লেগেছে মাথার ওপর দিকে, তার মানে গুলিটা সোজা চালানো হয়নি। গুলিটা বরং এইভাবে হাওয়ার মধ্যে ফায়ার করা হয়েছিল, আর তারপর গুলিটা নিজের ফোর্স হারিয়ে ফেলে আর নিচের দিকে নেমে আসে, আর তারপর ওই ভদ্রমহিলার মাথায় ওপর থেকে ঢুকে যায়। মানে গুলি ছাদের আশেপাশে কোথা থেকে ছোড়া হয়েছিল? হতে পারে। এটাও পসিবল হতে পারে যে এই মার্ডারটা শত্রুতা বা ব্যক্তিগত কারণের জন্য হয়নি, অন্ধকারে এমনি গুলি চালিয়েছে আর বিনা কারণে এসে লেগেছে। তার মানে তো এই গুলিটা অন্য কারো লাগতে পারতো। আপনি এরকম ভাবে ভাবতে পারেন। সিং স্যার, এই হোটেলের আশেপাশে যত বাড়ি আছে সেগুলোর ফটোগ্রাফ চাই স্যার। যদি এই গুলিটা দুর্ঘটনাবশত চলেছিল তাহলে কোথা থেকে চালানো হয়েছিল? কিরণ ওয়ালিয়া কি অহেতুক চলা কোনো গুলির শিকার হয়ে গেল, নাকি নিশানায় অন্য কেউ ছিল আর ভুল করে তার গুলি লেগে যায়?
স্যার এটা হলো হোটেলের টেরেসের আশেপাশে সেই এলাকা যেখান থেকে গুলি করা হয়েছিল। আশেপাশে মেরে হলগুলো চেক করো, কোথাও কোনো বিয়ে হচ্ছিল কিনা। অনেকে বিয়েতে শুনে ফায়ারিং করে। যদি এই ফায়ারিং কোনো বিয়েতে হয়ে থাকে তাহলে সেই বিয়ের ভিডিওটা আমাদের হেল্প করবে। আগে হ্যাঁ স্যার। স্যার হোটেলের কাছাকাছি 3টে ম্যারেজ হল রয়েছে, আর সেদিন রাতে এগুলোর কোনোটাতেই না ম্যারেজ রিসেপশন ছিল আর না কোনো বিয়ে। ফায়ারিংটা এই এলাকা থেকে এই ডাইরেকশনে হয়েছিল। স্যার এটা হলো মহানগর এরিয়া, এমনও তো হতে পারে কেউ হয়তো নিজের ছাদ থেকে ফায়ারিং করেছিল। হতেই পারে। আমরা জিজ্ঞাসাবাদ করে খোঁজ নিতে পারি স্যার যে এই এলাকায় কারোর কাছে .31 রাইফেল আছে না নেই। হ্যাঁ, কিন্তু এতে শুধু লাইসেন্সড হাতিয়ারের ব্যাপারেই জানা যাবে। আর তাদের ব্যাপারেও স্যার, যে গানের জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। আমাদের কিছু গান শপে গিয়ে এনকোয়ারি করা উচিত। গভর্নমেন্ট অথরাইজড কয়েকটাই তো শপ আছে এখানে। গুড আইডিয়া। এই মহানগর এলাকায় .315 রাইফেল 29 অক্টোবর 2012-তে বিক্রি করেছি। ওটা আমার কাছেই আছে, আপনাকে দেখাচ্ছি। এই সেই রাইফেল যেটা বিক্রি করেছিলাম। যদি এই রাইফেলটা আপনি বিক্রি করেই থাকেন তাহলে এটা এখন আপনার কাছে কি করে? আসলে এটাকে যে কিনেছিল ওর চালাতে কিছু সমস্যা হচ্ছিল। 30 অক্টোবর আমাকে ফেরত দিয়ে যায় এটা রিপেয়ার করার জন্য। দেখুন কোনো সমস্যা হচ্ছে, হয়তো ঠিক করে ফায়ার করা যাচ্ছে না। কখনো কখনো সমস্যা হয়, কিন্তু এই মুহূর্তে এই ধরনের রাইফেল আমাদের স্টকে নেই। কালকে কিছু মাল আসবে। তুমি এক কাজ করো, তুমি বরং কালকে এসো, এটাকে চেঞ্জ করে নিয়ে যেও। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। এই কাস্টমার কে ছিল? স্যার হারমিত গুজরাল। 1 মিনিট দাঁড়ান, আপনাকে ডিটেলস দিচ্ছি। হারমিত গুজরাল, হারমিত। স্যার হারমিত গুজরাল, 13 মহানগর চণ্ডীগড়। স্যার 29 অক্টোবর 2012-তে .315 রাইফেল সাথে 6টা বুলেটও কিনেছিল, আর 31 অক্টোবরও রাইফেলটা চেঞ্জ করে নিয়ে যায়। সিং, ওই হোটেল সরণ থেকে এই জায়গাটার প্রায় 400 মিটার দূরত্ব। চলো। হ্যাঁ বলুন। হারমিত গুজরাল? হ্যাঁ, ও আমার ছেলে। কোথায় ও? ও নিজের রুমেই আছে। কি হয়েছে স্যার? একটু দরকার ছিল। বলুন। তোমার কাছে .315 রাইফেল আছে? হ্যাঁ স্যার আছে। 29 অক্টোবর কিনেছো? হ্যাঁ স্যার। তোমাদের বাংলোর ছাদটা দেখতে চাই। স্যার কিন্তু বিষয়টা কি? ছাদটা একবার দেখতে চাই। তোমাদের বাংলোর ছাদটা দেখতে চাই। স্যার কিন্তু বিষয়টা কি? ছাদটা একবার দেখতে চাই। স্যার, স্যার আমাদের বলবেন তো কি হয়েছে? সত্যিটা জানতে এসেছি। 29 অক্টোবর তুমি কি রাইফেল ব্যবহার করেছিলে, ফায়ার করেছিলে? হ্যাঁ স্যার করেছিলাম, ওই রাইফেল চেক করার জন্য করেছিলাম। কত রাউন্ড ফায়ার করেছো? 5 রাউন্ড। ওর ককিং ঠিক করে হচ্ছিল না। তুমি তোমার চেকিং ফায়ারিং কখন করেছিলে? স্যার সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় কখন? এই ওই 7টার আশেপাশে। কিরণ ওয়ালিয়াকে চেনো? না স্যার। উদয় ওয়ালিয়ার স্ত্রী, সঞ্জীব ওয়ালিয়ার মা? না স্যার, আমি জানি না। হারমিত গুজরাল, তোমার টেস্ট ফায়ারিং এর কারণে কারোর মৃত্যু হয়েছে। ওই দেখো, ওইখানে। সেদিন কিরণ ওয়ালিয়া নামে একজন মহিলা ওই হোটেলের ছাদে মারা যান।
হাই উদয়। আরে তাড়াতাড়ি করুন। আরে কিরণ, চলছে না। কিন্তু স্যার আমি তো না স্যার, এরম হতে পারে না স্যার। আমি তো শুধু রাইফেল টেস্ট করার জন্য চালিয়েছিলাম, আর তাও হাওয়ায় চালিয়েছিলাম স্যার। স্যার আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। আমাদের কোনো ভুল হয়নি, বরং ভুলটা তুমিই করেছো হারমিত। অত পাওয়ারফুল রাইফেল ছাদে ব্যবহার করা উচিত হয়নি। তোমার ভুলের জন্য একজন নির্দোষ অকারণে মারা গেলেন। হরমিতকে আইপিসির ধারা 304A কজিং ডেথ বাই র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট আর ধারা 336-এ অন্যের জীবন আর সুরক্ষা বাজি রাখার জন্য বুক করা হয়। কিরণের মাথা থেকে পাওয়া গুলি আর সেই গুলিটা যেটা হরমিত টেস্ট ফায়ারের জন্য ব্যবহার করেছিল ম্যাচ করে যায়। হরমিত গ্রেপ্তার হওয়া 2 মাস পর জামিনে ছাড়া পেয়ে যায়। হরমিত একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট নিজের ছাদে নতুন কেনা রাইফেলটা চেক করছিল, আর তার ফলে যে মৃত্যুটা ঘটে সেটা একটা দুর্ঘটনা ছিল, অসাবধানতায় করা একটা খুন। হাতিয়ার নিয়ে এইভাবে অসাবধানতা এখন সাধারণ ব্যাপার, আর এরকম আকছার ঘটছে। এইসব বন্দুক, হাতিয়ার এগুলো মানুষের মধ্যে শক্তির অনুভূতি জাগায়, আর এর ব্যবহার একটা থ্রিল, একটা উত্তেজনা সৃষ্টি করে। কিন্তু কোনো চিন্তাভাবনা ছাড়াই এর ব্যবহার খুবই দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কিছু না জেনে এইসব হাতিয়ারগুলোর টেস্ট জনসমক্ষে বা জনবহুল এলাকায় করা মানুষের জীবন নিজের হাতে নিয়ে খেলা করার মতো বিষয়। পরে আপনি যতই আফসোস করুন না কেন, কিন্তু যেই জীবনটা গেল সেটা আর কোনোভাবেই ফেরত আসতে পারবে না। এই ভুলের থেকে পাওয়া শিক্ষার দাম অনেক অনেক বেশি হয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দেশ থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আপনার একটুখানি অসাবধানতা সারা জীবনের সমস্যার কারণ হয়ে যেতে পারে। জয় হিন্দ।